ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র। দর্শক শ্রোতা, বিএনপি নেতা ইশরাক তিনি নাকি আইন ভঙ্গ করে তারপর তিনি মেয়র হতে চেয়েছিলেন। অবশেষে এই মাত্র সেই বিএনপি দল থেকে যে ঘোষণা দিলেন সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে শেষ পর্যন্ত সেই মেয়র হওয়ার স্বপ্ন ভেঙে গেল ইশরাকের। দর্শক, আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে, আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনো তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এমনকি তিনি লাইভে আসেন, তার পেজে, তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আমি এই মেয়র ইশরাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে, এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তান ইশরাক সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদেরকেই না, চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল। কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল? এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্যতা রয়েছে। কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিয়েছি, চরমনায়ের পীরের পক্ষে তখনও বলেছি, এখনো বলছি, যদি সরকার ইশরাককে মেয়র দেয় অবশ্যই চরমনায়ের পীরের ভাইকেও মেয়র দিতে হবে, সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না। কিন্তু আজ বলছি ইশরাক সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে, যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের তাড়নায় আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে, তাই তো? একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না। রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন, সভা করলেন, সভা ডাকলেন এবং সেটা আবার আপনার শুভানুধ্যায়ীরা প্রচার করছেন। এটা চরম ধৃষ্টতা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার আজকে না থাকলে, আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা, কোথায় থাকতেন, আমি কোথায় থাকতাম, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত। 5ই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, মেয়র বনে যেতে পারছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, রাজনীতি করার স্বপ্ন দেখছি। এই কিছুই হতো না যদি 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন। আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান, ইশরাক সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন
ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য। নিশ্চয়ই আপনি একজন যুবনেতা, আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা, এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা। এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি, কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে, মেয়র ঘোষণা করে দিয়ে দিবে, চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে। আর এটা কি সরকারকে মেনে তারপরে আবার সেটা কি মেনে তারপরে পথ চলতে হবে? এটা তো কোনো সভ্যতা হতে পারে না। চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা। আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগোহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে। আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি, এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে 2018 সালে নির্বাচন অনৈতিক হয়েছে, 14তে অনৈতিক হয়েছে, আপনার 8 সাল থেকে শুরু করে 13, 14, 18, এই 24 যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে। সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায়। কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কাউকে না কারো কাছে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে। আজকে মেয়র হিসেবে এই তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন তার শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। বিএনপির সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বোঝাপড়া, যেই টেনশনটা ছিল বিগত সময় সেটাও এখন আর নেই। একটা বৈঠককে কেন্দ্র করে সেই টেনশনটা অনেকটাই লাঘব হয়েছে এবং এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আমরা ধরে রাখতে, কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। এখন ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন, কি হবে? বের করে দিয়ে অন্তত একটি বিষয়। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।